দর্শক, রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তী সহপরিবারের 4 সদস্য হত্যা মামলার বিষয়ে ব্রিফ করছেন পুলিশ কমিশনার। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। সহযোগিতা পেলে আরো একটু ভালো হয়। তো একটা মানুষ শুনেছে সেটুকু সাক্ষ্য দেওয়া উচিত, এবং তাকে তার স্বামী পিটিয়েছে, এটাও আপনারা আপনারা এখানকার সাংবাদিক, আপনারা এটা একটু খোঁজ খবর নেবেন। তখন এই মুগ্ধ দাস স্যারের স্ত্রী এবং সিদ্ধার্থ দাস স্যারের মেয়ের গলা চিপে ধরে 5 মিনিটের মতো ধস্তাধস্তি করতে করতে দুইজনকে মেরে ফেলে। স্যারকে ছাদে থাকা টিন দিয়ে কোনায় ঢেকে রাখে, মা মেয়ের লাশ দরজার আড়ালে রেখে দোতলা যায় এলোমেলো করার জন্য, যাতে মানুষ মনে করে বাসার চুরি বা ডাকাতি হয়েছে। দোতলায় গিয়ে রুমে ঢুকে যায়, মেন গেট খোলা ছিল। মেন গেট বলতে ছাদের মেন গেট। ডাইনিং রুমে থাকা অবস্থায় দেখি রুমের মেন গেট। ছেলেটা তার রুমে কেবল ঘুম থেকে উঠে বিছানায় আছে। সে এদেরকে দেখে চিৎকার করে বলে উঠে সিদ্ধার্থকে চেনে, এবং সিদ্ধার্থের নাম ধরে একবার চিল্লাইছিল। তখন তারা দুজনে গিয়ে ছেলেটাকে কোনো চিৎকারের সুযোগ না দিয়ে বিছানায় ফেলে পেটিকোট দিয়ে ছেলেটা গলা চিপে মেরে ফেলে। তারপর অনেক ক্লান্ত হয়ে যায়, বাথরুমে গিয়ে গায়ে মাথায় পানি ঢালে। আশেপাশে সবাই ঘুম থেকে জেগে উঠছিল, ফলে মানুষ দেখতে পারে এ ভয়ে আর বের হয় নাই। ডাইনিকে কিছুক্ষণ রেস্ট নিয়ে বাড়ির জামা কাপড়, খাতা বই, আলমারি উলট পালট করে, কিছু স্বর্ণ নেয়, উলট পালট করে, যাতে মানুষ ভাবে ডাকাতি হয়েছে। তারপর জুম্মার নামাজের সময় মানুষ কমে গেলে স্যারের বাসার ছাদে উঠে দেবুদের বাসার ছাদ দিয়ে পালিয়ে যায়। সিদ্ধার্থ স্বর্ণের সেই ব্যাগ একটা গলির মধ্যে নিয়ে যায়। পরে মুগ্ধের বাড়িতে এবং সিদ্ধার্থ তার বাড়িতে চলে যায়। সিদ্ধার্থের স্বর্ণের ব্যাগ ওই সন্ধ্যায় পূর্ণি কাকির বাসার মাটিতে পুঁতে রাখে। পূর্ণি কাকি এ বিষয়ে কিছু জানতেন না। পরের দিন সিদ্ধার্থ দোকানে কাজে যায়, সে বাড়িতে ছিল, তাকে পরে পুলিশ ধরেছে। তো তাদের প্রাথমিক পুলিশের কাছে বক্তব্য আর বিজ্ঞ আদালতে যে বক্তব্য দিয়েছে, এটাতে আরো অনেক কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে। আমাদের কাছে ময়নাতদন্তের যে রিপোর্ট এসেছে, সেই রিপোর্টে 4 জনকে শ্বাসরোধ করে হত্যার বিষয়টা ময়নাতদন্তে প্রমাণিত হয়েছে। আর যে 2 জন নারী ভিকটিম আছেন, আগামী চক্রবর্তী এবং প্রীতিলতা চক্রবর্তী, আমি উনাদের প্রতি সম্মান রেখে, মৃতদেহের প্রতি সম্মান রেখে বলছি যে উনাদের ভ্যাজাইনাল সোয়াব নেওয়া হয়েছিল, কোনো ধর্ষণ আলামত পাওয়া যায় নাই। আর অ্যাসফেক্সিয়া বা গলায় শ্বাসরোধ করলে, এটা আপনারা জানেন, এটা যাদের অভিজ্ঞতা আছে, বীর্য বের হয়ে যায়, মলমূত্র বের হয়ে যায়। এই বীর্য হলো ওই ডেড বডির বীর্য, এটা অন্য কোনো বাইরের বীর্য না। আর এটা আমরা একটা দেখছি যে একজন ডোমের কথা একটু প্রচলিত হয়েছে, সেখানে কিন্তু বলছে যে তার বীর্য বের হয়েছে, অর্থাৎ ভিকটিমের। তো এটা হলো গলায় ফাঁস লাগলে এবং চোখগুলো একটু বের হয়ে আসে, এটা হলো গলায় ফাঁস লাগলে এই জিনিসগুলো হয়। আর পোস্টমর্টমের রিপোর্টে এগুলো ক্লিয়ার হয়ে গিয়েছিল। এরপরে এই মুগ্ধ দাসকে যে অ্যারেস্ট করা হয়েছে, মুগ্ধ দাসকে অ্যারেস্ট করার সময় সে দৌড়ে পালিয়ে যাচ্ছিল। পালিয়ে গিয়ে 3 কিলোমিটার দূরে গিয়ে সে একটা শ্মশানের মধ্যে আশ্রয় নেয়। সেই শ্মশানের যে কেয়ারটেকার বিদ্যুৎ দাস শ্মশানের গার্ড, সে একাই থাকে শ্মশানে। বিদ্যুৎ দাসের সাথে আমরা কথা বলেছি, তিনিও কোর্টে 164 দ্বারা জবানবন্দি দিয়েছেন। বিদ্যুৎ দাসের সামনে গিয়ে সে খুব টায়ার্ড হয়ে পড়ে এবং বলে যে দাদা, আমাকে একটু পানি দাও, আমাকে একটু আশ্রয় দাও, আমি তো গণপতি স্যার সহ 4 জনকে খুন করে চলে আসছি, আমি এবং সিদ্ধার্থ দাস। তো এরপরে সে পানি দিতে এবং আশ্রয় দিতে অস্বীকার করে, যে যেহেতু খুন করছে, খুনের কথা স্বীকার করছে, খুনিকে আশ্রয় দিলে সে বিপদে পড়তে পারে, এই জন্য সে আশ্রয় দেয় না। এর পরক্ষণে পুলিশ সেখানে পৌঁছে যায়, পুলিশ তাকে টেক ওভার করে হ্যান্ডকাপ লাগায় নিয়ে আসে। তো সে বিদ্যুৎ দাসের বক্তব্য আমরা নিয়েছি। সিদ্ধার্থ দাসের মা জানিয়েছেন তাদের সাথে, অর্থাৎ এই গণপতি স্যারের পরিবারের সাথে খুব একটা মিশতেন না। ওনারা, আপনারা জানেন, এই হিন্দু সম্প্রদায়ের মধ্যে জাতের একটা বিষয় আছে। স্যাররা ছিলেন ব্রাহ্মণের জাত, আর অন্যরা ছিল মাসুয়া পাড়ার, একটু জাতের একটা পার্থক্য ছিল, এটা যার জন্য মেশা কম হতো। আর আমরা আগামী চক্রবর্তীর যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, অদিত কর, পেশার ছাত্র, ওনার সাথে আমরা কথা বলেছি। উনি ফোন বন্ধ পেয়ে শুক্রবার এবং শনিবার ওই বাড়ির সামনে দিয়ে উনি অনেকবার যাতায়াত করেছেন।
ওনার বান্ধবীর ফোন বন্ধ পেয়ে, এবং বাসার সামনে বসে থাকা কয়েকজন নারীর সাথেও কথা বলেছেন, প্রতিবেশীদের সাথে। সেই প্রতিবেশীরা উনাকে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন, অর্থাৎ উনাকে সহযোগিতা করেন নাই, যে এরা কোথায় বলছে যে কোথায় না কোথায় চলে গেছে, শুক্রবার থেকে দেখি না। অর্থাৎ তাদের অ্যাটিটিউডটা, এটা অদিতকরের বক্তব্য। অদিতকর বারবার এখানে সে ঘোরাফেরা করছিলেন, বাসা বন্ধ ছিল, ফোন বন্ধ ছিল। আর আমাদের যে দুজন অভিযুক্ত এরেস্ট আছে, সিদ্ধার্থ দাস, মুগ্ধ দাস, তাদের ডোপ টেস্টের প্রক্রিয়া, ডিএনএ স্যাম্পলের প্রক্রিয়া, এগুলা আমাদের আন্ডার প্রসেস। এগুলা বিজ্ঞ আদালতের অনুমতি নিয়ে একটু টেকনিক্যাল কাজ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এগুলো করতে হয়, সেই প্রসেসগুলো আমাদের চলতেছে। না বলে, হ্যাঁ। আর যে বন্ধুর সীমান্ত দেশের বাসায় ওই ঘটনার আগে তারা 3টা ইয়াবা সেবন করেছিল, সেই সীমান্ত দাস কোর্টে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সাক্ষী হিসাবে। এই হলো আমাদের অগ্রগতি। আর মামলাটা এখনো তদন্তাধীন, এখনো চলমান রয়েছে। মামলাটার পরবর্তী কোনো আপডেট পেলে, যেহেতু এই মামলাটা অত্যন্ত চাঞ্চল্যকর মামলা, দেশ বিদেশের জনগণের সবার এটা জানার প্রতি আগ্রহ আছে, আমরা আপনাদেরকে ডেকে পরবর্তী তথ্য অগ্রগতি আমাদের পক্ষ থেকে যিনি থাকবেন তিনি আপনাদেরকে জানাবেন। আর আমার এই ঘটনাটা ঘটে গত 21 তারিখ রাতে, মামলাটা হয় 23 তারিখ। দর্শক, রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তী সহ পরিবারের 4 সদস্য হত্যা মামলার বিষয়ে ব্রিফ করছিলেন পুলিশ কমিশনার। আমরা এতক্ষণ সেখানে ছিলাম। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী 12 ভাদ্র। 1383 বঙ্গাব্দের এই দিনে ঢাকায় মারা যান তিনি। তার মৃত্যুবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে নেওয়া হয়েছে নানা আয়োজন। অন্যায়, শোষণ আর বৈষম্যের বিরুদ্ধে নজরুলের কবিতা ও গান আজও মানুষের মধ্যে জাগায় প্রতিবাদের শক্তি। বাঙালির চেতনায় অমলিন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। 1899 সালের 24 মে পশ্চিমবঙ্গের বর্ধমানের চুরুলিয়া গ্রামে জন্ম নেন নজরুল। মাত্র 23 বছরের সৃষ্টিশীল জীবনে কবিতা, গান, গল্প, উপন্যাস, নাটক ও প্রবন্ধে রেখে যান অসংখ্য কালজয়ী সৃষ্টি। ব্রিটিশ বিরোধী আন্দোলনেরও তার কবিতা ও গান মানুষের মধ্যে জাগিয়েছিল প্রতিবাদের চেতনা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।